ওকে বুল ভাই, মানে প্রথমে বলি যে এখন আপনি আসলে মানে হাউ আর ইউ টেকিং ইউর টাইম, কিভাবে সময় কাটা মানে সময়টাকে ব্যালেন্স করছেন? অস্ট্রেলিয়া যাচ্ছেন, সিঙ্গাপুরে আসছেন। আম, যেহেতু আমার কাজটাই দুবাই বেসড, আইসিসির হেডকোয়ার্টার দুবাইতে, এবং এখানে আমাকে কাজ করতে হয় দুবাই থেকে। তবে আমি রিয়েলি গ্রেটফুল টু আইসিসি, যখন আমার কন্ট্রাক্টটা ফাইনাল হয় 2016-র দিকে, তখন আমি বলে নিয়েছিলাম যে আমি ফুল টাইম দুবাইতে থাকতে পারবো না। সো এই জন্য আমাকে 6 মাস আমি দুবাই থাকি, 6 মাস আমি মেলবোর্নে থেকে কাজ করি, আর ইন বিটুইন আমি যে 20টা দেশের এখন প্লাস আফগানিস্তান, যে তাদের যে ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করি, ট্রাভেল করতে হয় অনেক। সো হয়তো 6 মাস বলি ঠিকই মেলবোর্নে, বাট অনেক সময় বাইরে থাকতে হয়। সো ইটস রিয়েলি রিয়েলি হেক্টিক, বাট অ্যাট দ্য সেম টাইম দেখতে ভালো লাগে যে নতুন নতুন দেশ ভালো ক্রিকেট খেলছে, উঠে আসছে। সো ম্যানেজিং ওয়েল, বাট অ্যাট দ্য সেম টাইম এনজয়িং মাই রোল। বুল ভাই, মানে টুডে আজকে স্টিভ ওয়ার সাথে একটা কাজ করছিলেন, মানে হোয়াট হ্যাঁ। ওয়াজ দ্যাট? আম, আমি ভাবছিলাম যে একটা লেখাও লিখবো, যে স্টিভা এবং হ্যাট্রিক। হ্যাট্রিক মানে বোঝাচ্ছি প্রথম আমরা যখন মিনি বিশ্বকাপ খেলতে গেলাম 1990-তে, তখন অ্যাপ্রোচ করেছিলাম ওকে যে স্টিভ, কেন তুমি তুমি কি বাংলাদেশকে একটু হেল্প করবে? আমি বলি, কি হেল্প? তাই আমি বলেছিলাম যে আমাদের দেশে যে ওই যে এক সময় ডাউরির জন্য, যৌতুকের জন্য যে অ্যাসিড মারতো মেয়েদেরকে, সেটা বন্ধ করার জন্য একটা একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, অ্যাসিড এগেনস্ট স্টারস এগেনস্ট অ্যাসিড থ্রোয়ার্স। তো সেই সময় সে আমাকে চিঠিপত্র লিখে বেশ হেল্প করেছিল। তারপরে একটা ছেলে, হৃদয় বলে একটা ছেলে, ব্লাড ক্যান্সার হয়েছিল। সেই ছেলেটা আবার স্টিভর বিরাট ফ্যান ছিল। তো স্টিভর চ্যারিটি ফান্ড প্লাস স্টিভর নিজে একটা সুন্দর চিঠি লিখে তাকে সাহায্য করেছিল। আজকে সিঙ্গাপুরে এখানে ওরা ওরা ওদের একটা নতুন ভেন্যু তৈরি হলো, 3টা মাঠ সেখানে আছে, প্লাস কিছু ফ্যাসিলিটি তৈরি হচ্ছে। ম্যারিনার্স ক্লাব এখানে অনেক বড়, তো সবাই মিলে স্টিভ ওয়াকে আনার প্ল্যান করলো। তখন যেহেতু হি ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, তো ওই সুযোগে তাকে নিয়ে এসছে এখানে টু প্রমোট ক্রিকেট ইন সিঙ্গাপুর। সো হ্যাট্রিক, তাকে অ্যাপ্রোচ করলাম, হ্যাট্রিক এসে এগ্রি করলো, করেছে টু গ্রোথ অফ দিস গেম, এবং হি অলসো সেড দ্যাট আই এম অলওয়েজ অলওয়েজ অ্যাভেলেবল ফর অ্যাসোসিয়েট ওয়ার্ল্ড। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম। হোয়াট আর দ্য এরিয়াস দ্যাট ইউ ওয়ার্ক অন, মানে আমি একটু স্পেশালাইজ বলি যে আপনি আসলে এরিয়াস অফ ওয়ার্কটা কি থাকে, মানে ইন আইসিসি, মানে হোয়াট ইজ দ্য মেজর emphasis and focus that you need to do, মানে বিকজ আপনি ইউ আর নট জাস্ট হ্যান্ডলিং একটা দেশ, আপনি 20-21টা দেশে 20-21টা ধরনের কালচার থাকে। অ্যাবসলিউটলি, ভেরি গুড সো কোয়েশ্চেন আতিফ। আমার কাছে মনে হয় এটা, আমি কি করি, আমার যে প্রথমে ঢুকেছিলাম এসএসসি তে, তখন আমার প্রধান কাজ ছিল চায়না ক্রিকেট ডেভেলপমেন্ট করা। তারপরে আস্তে আস্তে কিছু কিছু দেশের কাজ করলাম। পরবর্তীতে আমরা যখন এসএসসি ডেভেলপমেন্ট বন্ধ হয়ে গেল, তারপর আমরা আইসিসি তে যখন জয়েন করলাম, তখন আইসিসি ডেভেলপমেন্ট অফিসার হিসেবে জয়েন করেছিলাম 2015-তে। তারপর 16-র দিকে আমি ডেভেলপমেন্ট ম্যানেজার হলাম। তো কাজটা হচ্ছে যে এশিয়ায় যে অ্যাসোসিয়েট 20টা দেশ আছে এখন, প্লাস আমরা আফগানিস্তানকে, মাঝে মাঝে শ্রীলঙ্কা, পাকিস্তানকেও হেল্প করি। কাজটা হচ্ছে যে আমার রোল হচ্ছে ডেভেলপমেন্ট ম্যানেজার। তো আইসিসির যে ফান্ডিং গুলো যায় যে দেশগুলোতে, তারা স্কোর কার্ডের মাধ্যমে টাকাগুলো অর্জন করে। আইসিসির যে স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজিগুলো আমরা সেই দেশগুলোতে ইমপ্লিমেন্ট করি। সেই ইমপ্লিমেন্ট করার সময় এখানে বিভিন্ন টায়ারের দেশ আছে, যেমন ধরেন আফগানিস্তান এক ধরনের, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশেও শুরু করছি আমরা। তারপরে ওডিআই কান্ট্রি যেমন আমাদের আছে আসলে ওমান, ইউএই আর নেপাল। তারপরে চ্যালেঞ্জ লিগ যারা খেলে, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, কাতার, বাহরাইন, কুয়েত। সো বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের সাপোর্ট লাগে। যেমন ধরেন আইসিসির যে প্রোডাক্ট গুলো আছে, আইসিসির প্রোডাক্ট একটা হচ্ছে যে পার্টিসিপেশন নাম্বার গ্রোথ করা। 2 নম্বরে হচ্ছে যে আইসিসি ট্রেনিং অ্যান্ড এডুকেশনে, যেখানে ফাউন্ডেশন কোর্স, লেভেল 1 কোচ, লেভেল 2 কোচ, লেভেল 3 কোচ, আবার সাথে সাথে আমরা টিউটারও তৈরি করে দেই, লেভেল 1, লেভেল 2। আবার আমরা এখন এখন মাস্টার মাস্টার টিচার হয়ে গেছি, বা মাস্টার এডুকেটর বলে। তো আমরা মাস্টার এডুকেটর এখন টিউটার তৈরি করছি, প্লাস আমাদের একটা উইং আছে যারা আম্পায়ারদেরও গ্রোথ দেখে, আম্পায়ারের এডুকেশন করে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এই যে টিমগুলো যারা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে বা আইসিসির বিভিন্ন ইভেন্টে খেলতে যাবে, তাদের ফেসিলিটি গুলো দেখা, আর তাদের হাই পারফরমেন্স টিমটা, জাতীয় দলটাকে দেখা। সো এখানে কোচ এডুকেশন, পারফরমেন্স অ্যানালাইসিস করা, সেই দেশের বাজেট দেখা, সেই দেশের আইসিসির ইনভেস্টমেন্ট কিভাবে যাচ্ছে, তাদের ফেসিলিটি ডেভেলপমেন্ট কতটুকু হচ্ছে, কি দরকার। সো আপনি বলতে পারেন যে আমরা হচ্ছে যে, বাংলায় কথা বলে না যে আলু সব তরকারিতে যায়। সো আমরা
একটা ক্রিকেট গ্রোথ, একটা ক্রিকেট গড়ে ওঠার জন্য একটা দেশে যা যা দরকার হয় সব কাজ করি। তবে আমার স্পেশালাইজ দুটো জায়গা এখন। একটা হচ্ছে হাই পারফরমেন্স, যেটা আমার নিজের, আমি ডেলিভারি করি গ্লোবালি, হাই পারফরমেন্স ফ্রেমওয়ার্ক। এবং একটা হচ্ছে ট্রেনিং অ্যান্ড এডুকেশন লেভেল 2 অ্যান্ড লেভেল 3 কোচ টিউটার তৈরি করা, আবার কোচ ডেলিভারি করা। যেমন গত দুটো বড় বড় কোর্স ডেলিভারি করেছি, একটা পাকিস্তানে যেখানে 14টা টেস্ট প্লেয়ার ছিল, মোহাম্মদ ইউসুফ, ইনজামামুল হক থেকে শুরু করে। আফগানিস্তানে আমাদের একটা বড় লেভেল 3 কোর্স করলাম। সো কাজটা অনেক বড়। এবং যেমন চায়না গ্রোথ মার্কেট, এখন পৃথিবীতে দেখবেন যে এখন ক্রিকেট এখন অলিম্পিকে এসছে। এখন এখন ক্রিকেটের গ্রোথটা হবে মাল্টি স্পোর্টস এর মাধ্যমে, সেখানে চায়নাকে রেডি করা। এবং সব সুখবর হচ্ছে যে 2025-এ যে চায়নাতে যে চায়না গেমস হবে, তো চায়না গেমস মানে ওদের অলিম্পিক, যেটা হ্যাঁ সেখানে হ্যাঁ ক্রিকেট ইনক্লুডেড হচ্ছে। এবং সেই ক্রিকেটটা হবে হংকং এবং সাউথ চায়নাতে, সেটাও দেখতে হচ্ছে। সো অনেক কাজ। তবে টায়ার, যেমন একেবারে নতুন টায়ার, যেমন ভুটানে নতুন তাদের প্রথম আন্তর্জাতিক মাঠ হলো, সেটা আমরা আইসিসির লোন দিয়ে তৈরি করে দিয়েছি। সো যারা লোয়ার টায়ারে আছে তাদের এক ধরনের সাপোর্ট দরকার হয়। যারা মিড টায়ারে আছে, যারা ওডিআই স্ট্যাটাস পেতে যাচ্ছে, তাদের এক ধরনের সাপোর্ট দরকার হয়। আর যারা ওডিআই কান্ট্রি অলরেডি আছে, তাদের এক ধরনের সাপোর্ট দরকার হয়। সো ওভারঅল ক্রিকেট ডেভেলপমেন্টের যত ধরনের যতগুলো জায়গা আছে, সব জায়গায় কাজ করতে হবে। এই কাজটা করার জন্য আমার একটা টিম আছে। যেমন আমি ডেভেলপমেন্ট ম্যানেজার, আমার সাথে একজন আছে ইকবাল সিকান্দার, যিনি পাকিস্তানের জন্য খেলতো, তিনি ডেভেলপমেন্ট অফিসার। আর নীতিশা কোঠারি বলে একজন আছে এমপ্লয়ি আমাদের, তিনি ফাইন্যান্স, ডেটা এবং যে আইসিসির যে অপারেশনস এবং আইসিসির যে পাথওয়ে ইভেন্টস গুলো হয় সেগুলো দেখে। তো আমাদের একটা টিমের মাধ্যমে আমরা এই ডেলিভারিটা করে থাকি। এরকম 5টা টিম আছে। একটা এশিয়াতে আমরা দেখি, সেরকম ইউরোপে আমাদের একটা টিম আছে, একটা সাউথ আফ্রিকাতে আছে, একটা অস্ট্রেলিয়াতে আছে এবং একটা আমেরিকাতে আছে। সো আমরা এই 5টা রিজনে 5টা ডেভেলপমেন্ট টিম, আমরা ক্রিকেটের গ্রোথ করছি 108টা দেশে। বা এটার সাথে একটা সম্পর্ক প্রশ্ন আছে, জাস্ট লাস্ট ওয়ার্ল্ড কাপটা হলো আমেরিকায়। হাউ ডু সি ক্রিকেট, মানে ফ্রম আইসিসি's ডেভেলপমেন্ট ম্যানেজার্স পয়েন্ট অফ ভিউ, হাউ ডু সি ক্রিকেট গোয়িং ফরওয়ার্ড ইন আমেরিকান কান্ট্রিজ লাইক দেয়ার? আপনি দেখবেন যে ক্রিকেটটা কিন্তু এখন সবাই বলে এশিয়ান স্পোর্টস। এশিয়া এবং আইসিসির ইনকাম থেকে শুরু করে আইসিসির যে টেলিভিশন ভিউয়ারশিপ, যেটা হচ্ছে এখন সাবকন্টিনেন্ট বেসড হয়ে গেছে। যে দেখা যাচ্ছে যে টোটাল যে টেলিভিশনের ভিউ আছে, সেটা 90% হচ্ছে এই সাবকন্টিনেন্টে, 7% হচ্ছে আমেরিকাতে, এবং 3% হচ্ছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে। আমেরিকা এমন একটা দেশ যেখানে আমাদের দেশের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ থেকে যারা ওখানে গিয়ে থাকে, শ্রীলঙ্কা, তারাই ক্রিকেটটা ফলো করছে। তো আইসিসি মনে করলো যে গ্রোথ মার্কেট তৈরি করার জন্য নতুন মার্কেট দেখবে তারা। তো প্রথমে এখন এই মুহূর্তে আমেরিকাতে তারা গিয়েছে টু গ্রো দিস গেম ইন আমেরিকা। অ্যান্ড এর পরের মার্কেটে যেটা হবে সেটা হবে চায়না। সো এটা শুধুমাত্র ক্রিকেটের গ্রোথের জন্য এবং ক্রিকেটের ভিউয়ারশিপ, ক্রিকেটের পার্টিসিপেশন বাড়ানো, অ্যাট দ্য সেম টাইম অবশ্যই ইনকাম বাড়ানোর জন্য। সো এই মুহূর্তে কিন্তু আইসিসি অনেকটা সাবকন্টিনেন্ট বা ইন্ডিয়া নির্ভর। ভবিষ্যতে হয়তো আমরা এই যে নতুন নতুন যে গ্রোথ মার্কেটগুলো দেখছি, আমেরিকা এবং চায়না এবং আর্জেন্টিনা, জার্মানি, ব্রাজিল, এদেরকেও দেখা হবে। So, মনে হয় আমেরিকার ইভেন্টটা ওয়াজ ভেরি সাকসেসফুল, যদিও উইকেটটা একটুখানি অনেক কোশ্চেন ছিল, তারপরে আমার কাছে মনে হচ্ছে ইট ওয়াজ এ ভেরি গুড মুভ। অনেকক্ষণ মানে আমেরিকা, ইউরোপ, বাংলাদেশের ক্রিকেট মানে ক্রিকেটটা কি ফলো করা হয় এখন? বাংলাদেশে ওই সময়ের ফাঁকে ফাঁকে দেখি, যে মানে আহ, অবশ্যই স্কোর ফলো করলে তো বাংলাদেশটাই প্রথমে দেখি। আর বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে বাংলাদেশের খুঁটিনাটি বিষয়গুলো এই আপনাদের মাধ্যমে খবর পাই। বাংলাদেশের তো এত বড় ক্রিকেট ক্রেজ কান্ট্রি, মনে হয় আমরা তো ইন্ডিয়ার কাছাকাছি বা ইন্ডিয়া থেকেও বড় হয়ে গেছে। আমি বলবো যে ক্রিকেটটা এত বেশি মানুষ ফলো করে, তো আপনাদের মাধ্যমে এবং ফলো করতেই হয়, যেহেতু আত্মাটা পড়ে থাকে সেখানে। 1981 থেকে সেই সেকেন্ড ডিভিশন থেকে খেলা শুরু করে এখন পর্যন্ত তো বাংলাদেশের ক্রিকেটের সাথে 46 বছর হয়ে গেল। সো বাংলাদেশ ক্রিকেট না দেখে কি থাকা যায়? সেটা বলবে মানে আপনার দীর্ঘদিনের সাথী, মানে তার সাথে বিমানে খেলছেন, ন্যাশনাল টিমে খেলছেন, তার আন্ডারে খেলছেন, সে আপনার আন্ডারে খেলছে, মানে এবং ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একজন ক্রিকেটার হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ আ বোর্ড প্রেসিডেন্ট। ফ্রম আ ক্রিকেটার্স পয়েন্ট অফ ভিউ, মানে এটাকে হাউ ডু সি দিস মুভ? আমার তো মনে হয় যে এটা একটা আমাদের জন্য বিরাট সাফল্য বলবো। যে অফকোর্স যারা এর আগেও ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তারা তাদের দায়িত্ব পালন করেছে, তাদের ব্যাকগ্রাউন্ড ছিল আরেক ধরনের। তবে ফারুক ভাই এক প্রেসিডেন্ট হতে সবচেয়ে বড় যে
সাহায্যটা হবে ক্রিকেটের জন্য, তিনি ক্রিকেটের মানুষ, তিনি ক্রিকেটের ঘাস জানেন, তিনি জানে যে সেন্টার উইকেটের ঘাস এবং আউটফিল্ডের ঘাস কেমন, তিনি জানে যে প্রথম ওভারে বলের চরিত্র কেমন থাকে বা 59th ওভারে বলের চরিত্র কেমন থাকে, তিনি জানেন যে একটা দলকে কিভাবে মোটিভেট করতে হয়। হি ওয়াজ এ ভেরি সাকসেসফুল ক্যাপ্টেন অলসো। এবং এর বাইরেও ফারুক ভাইয়ের একটা গুণ ছিল সবসময়, সেটা হচ্ছে যে যখনই আমরা খেলোয়াড়রা কোনো সমস্যায় পড়তাম, মানে একটা ছোট্ট গল্প বলি আপনাকে। একবার আমরা একটা আন্দোলন করছিলাম, আন্দোলনটা ছিল যে প্লেয়ারদের পে বাড়ানোর জন্য। তারপরে মাঠ মাঠ পাচ্ছিলাম আমরা আমরা তা আমরা 6 জন ক্রিকেটার, আমি, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক আর মনি ভাই আরেকজন, তা আমরা 6 জন মিলে বাহরাইন একটা 6 সাইড ক্রিকেট খেলতে যাবো, কিন্তু আন্দোলন তখন তুঙ্গে। ফারুক ভাই বেচারার গায়ে হলুদের অনুষ্ঠান, বেচারার বিয়ে হচ্ছিল, গায়ে হলুদের অনুষ্ঠান তখন তো মোহাম্মদপুরে থাকতো, তো মোহাম্মদপুরে তার গায়ে হলুদের অনুষ্ঠানের মাঝখানে গিয়ে তাকে আন্দোলনের আপডেট দিয়ে সে আমাদেরকে বুদ্ধি দিল কি করতে হবে না করতে হবে। সো এই ধরনের ডেডিকেশন তার মধ্যে আছে, এবং শুধু একবার না, সে বহুবার প্রমাণ করেছে যে সে প্লেয়ারদের সাথে থাকে। এবং জানেন যে আমাদের যে খেলোয়াড় কল্যাণ সমিতি যেটা ছিল, তিনি কিন্তু সবসময় সেখানে সবসময় পাশে ছিল এবং ভেরি হেল্পফুল পার্সন। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় তার যে পার্সোনালিটি, তার যে প্লেইং ক্যারিয়ার অ্যাজ এ ক্যাপ্টেন, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের জন্য এটা একটা বিশাল পাওয়া, এবং এই পাওয়ারটাকে যেন আমরা সকলে মিলে সাহায্য করে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং আমাদের ক্রিকেট যাতে ওনার ওনার টেনিয়রে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে, তারপরে নেক্সট যে আসবে সে আর একটা জায়গায় নিয়ে যাবে, এরকম একটা। কারণ দেখবেন যে একটা আমরা হয়তো দেখছি এই 2000 সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছি, 2024 চলছে এখন। ইনফ্যাক্ট এটা আমাদের ধরে নিতে হবে কয়েকশো বছরের জার্নির একটা ছোট্ট অংশে আমরা আছি, এবং এই অংশটা যেন আমরা সকলে সাহায্য এবং সহযোগিতা করে এগিয়ে নিয়ে যেতে পারি। তবে এই ফারুক ভাই আসলেন, ফারুক ভাই আসার পরে মানে আপনি তো ভালো জানবেন, মানে বাংলাদেশে অনেক ক্রিকেটারই কিন্তু বোর্ডরুমে ছিলেন, মানে এখনো আছেন। এবং এখানে একটা কথা, মানে আমরা অনেকভাবে অনেক কিছু আলোচনা করা যায়। মানে ধরেন, আপনার কি মনে হয় যে ক্রিকেটারদেরকে বোর্ডরুমে অ্যাজ আ মাইনরিটি ধরা হতো? বিকজ যারা সংগঠক তারা কখনো ক্রিকেটারদেরকে ঠিক সংগঠক হিসেবে ওই মূল্যায়নটা করতে পারে নাই, মানে দ্যাট ইজ ওয়ান অফ দ্য এরিয়া যে ক্রিকেটাররা তাদের কথা ভয়েসটা করতে পারে নাই ইন দ্য বোর্ডরুম। আপনি কি জানেন যে আমাদেরকে একবার আমাদের একজন দুজন কাউন্সিলর ছিল প্রথম দিকে, প্রায় ধরেন 15-16 বছর আগে, এবং তাকেও মিটিং এ ঢুকলে বের করে দেওয়া হতো। আমাদের আমাদের যে খেলোয়াড় কল্যাণ সমিতি ছিল তাদেরকে কখনোই স্বীকৃতি দেওয়া হতো না। সেই জায়গায় যখন দেখলাম 6টা ক্রিকেটার আমাদের বোর্ডে ছিল, গত বোর্ডে, এবং 3 জন ন্যাশনাল ক্যাপ্টেন ছিল, আমার কাছে মনে হয় তাদের দায়িত্বটা তারা ঠিক মতো পালন করতে পারেনি। আমার কাছে খারাপ লাগতো যে তারা এত অভিজ্ঞতা সম্পন্ন, যারা জাতীয় দলে খেলেছে, যারা অলমোস্ট জাতীয় দলে খেলেছে, কিন্তু তারা অনেক অভিজ্ঞতা ছিল, তারা অনেক সময় অনেকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়তো, খুব খারাপ লাগতো দেখতে। তো ওই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে যে ক্রিকেটারদের যে যে সার্ভিসটা দেওয়া উচিত ছিল সেটা আমরা আমরা নিতে ব্যর্থ হয়েছি, বা তারা দিতে ব্যর্থ হয়েছে। আমার মনে হয় এই টেনিয়রে ফারুক ভাই সেই ভুলটা করবে না, তো বা ফারুক ভাইকে তারা সাহায্য করবে। এবং আমি আপনার একটা টক শো শুনছিলাম যে এই যে কনস্টিটিউশন যে আছে বা কাউন্সিলরশিপ যে আছে বা নতুন করে কেউ ডাইরেক্টর হবে, সবকিছু মিলিয়ে অনেক অনেক কঠিন একটা ব্যাপারের মধ্যে আমরা আছি। তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা পাস্টে যে ভুলগুলো করেছি, আমরা ক্রিকেটাররা তো অল্প রানে আউট হয়ে যাই, কিন্তু তারপরের ম্যাচে তো আমরা ভালো খেলি। তো ধরে নিলাম আমরা হয়তো আগের ইনিংসটা অত ভালো খেলিনি, বাট এই ইনিংসে আমরা হয়তো ভালো করতে পারি, সেই দিকে আমাদের মনোযোগ দিতে হবে। তবে ক্রিকেটাররা যে আসছে, যে যখন ক্রিকেটারদের কাউন্সিলরশিপে দেওয়া হতো না, সেখান থেকে একজন ক্রিকেটার এসছে এবং ন্যাশনাল ক্যাপ্টেন এসছে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে, আমি তো বলবো এটা বিশাল সাফল্য আমাদের জন্য। কিন্তু মানে আরেকটা জিনিস কি, যখন একটা ক্রিকেটার মানে এখন একটু ইয়েতে আসে যে ফারুক ভাইয়ের সাথে নাজমুল আবেদিন ফাইমও আছেন, এবার এসছেন, বোর্ডে এসছেন। মানে আমাদের বেশ দীর্ঘদিনের একটা আলোচনা ছিল যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মানে বোর্ড রুমে যারা বসছেন তাদের সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা খুব আলোচনা হয়। মানে হাউ ডু সি দিস, মানে একজন বোর্ড ডিরেক্টর কোচিং করছেন, এটা আপনি কিভাবে দেখছেন এবং এটার ব্যাপারটা আপনি কিভাবে মানে মূল্যায়ন করবেন? হ্যাঁ, এটা আমি সবসময় বলে এসেছি, মানে আমরা তো হিউম্যান, আমাদের তো একটা একটা জায়গা আছে, আমাদের ক্ষমতা বা আমাদের সক্ষমতা বা আমাদের একটা জায়গা, একটা শক্তির বা সময় একটা পরিধি আছে। তো যখন আমরা অনেক জায়গায় আমাদের হাত বা আমরা পা দিয়ে রাখবো, তখন কিন্তু ওই কাজটা হয়তো ভালো করে করতে পারবো না।
আমাদের সকলের যেই 24 ঘন্টার বেশি তো 25 ঘন্টা করতে পারবো না দিন, বা আমাদের দুটো হাতের জায়গায় 3টে হাত করতে পারবো না। তো আমার কাছে মনে হচ্ছে যে ওই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে ওয়ার্ডটা বললেন, এটা ছেয়ে গিয়েছিল। মানে প্রত্যেকটা জায়গায় আপনি, যিনি বিপিএল এ কোচিং করছে তিনি আবার বোর্ড অফিসিয়াল, আবার তিনি আবার ফাইন্যান্সের যিনি লোক, তিনি তার কোনো ফাইন্যান্সের ব্যাকগ্রাউন্ড নেই। তারপর ধরেন মানে অনেক এমন অনেক কিছু ছিল, দেখা গেল যে আমি কিছুদিন আগে একটা গ্রুপ এসেছিল অস্ট্রেলিয়াতে, আহ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে, তারা স্টেডিয়াম দেখতে এসেছিল। তাদের মধ্যে কয়েকজন, তার মানে স্টেডিয়াম কেমন করা উচিত, বাংলাদেশে নতুন একটা স্টেডিয়াম হচ্ছে, তাদের কয়েকজন ক্রিকেটই খেলেনি কখনো। তাদের মধ্যে একজন আর্কিটেক্ট ছিল না, তাদের মধ্যে একজন প্ল্যানার ছিল না, তাদের মধ্যে তারা যে এই যে মিসম্যাচ বা রাইট পিপল ওয়াজ নট ইন দ্য রাইট প্লেস, এটা একটা ব্যাপার। আর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যেটা আবারও বলছি যে ছেয়ে গিয়েছিল। আমার কাছে মনে হয় যে আমাদের উই নিড টু ডু বিট অফ চেক অ্যান্ড ব্যালেন্স অ্যান্ড রাইট পিপল, যেটা বলছিলাম, রাইট পিপল রাইট জায়গায়। এবং একটা কাজ, কেননা যারা বোর্ডে আসে বা যারা এই পর্যায়ে আসে, তাদের কিন্তু দে আর হাইলি ট্যালেন্টেড পিপল, এবং তাদের সেরাটা যাতে আমরা বের করে নিয়ে আসতে পারি, সেটা আমাদের দেখা উচিত। সেটা গত বোর্ডে হয়নি। বুলু ভাই, গত বোর্ডের লাস্ট পাপনের লাস্ট প্রেস কনফারেন্সটা ধরে আমি একটা কথা বলি। সেটা থেকে তিনি বলেছিলেন যে আপনার কথাটা, আপনার নামটা না মেনশন করেও তিনি আপনাকে মেনশন করেছিলেন, মানে বিকজ বাইরে আর কোনো কোচ থাকে না, যে আপনি কখনোই ইন্টারেস্ট শোন করেননি বাংলাদেশ ক্রিকেটে জয়েন করার জন্য। এবং এটাও বলেছিলেন যে আপনি কখনো মানে যখন তাদের ছাড়া হলো, মানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হলো, তখন আপনি কিন ছিলেন না টু পুট ইউর নেম। দ্যাটস ওয়াই হি ওয়াজ নট ভেরি, মানে হি ওয়াজ রিলাক্টেন্ট। কিন্তু মানে আমার প্রশ্ন দুটো, সেটা থেকে একটা হচ্ছে কি যে আপনাকে কখনো অফিসিয়ালি কোনো লেটার টেটার দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো ফর্মে, মানে অ্যাট এনি কাইন্ড, মানে আমি বলছি ন্যাশনাল হেড কোচ, কোনো ফর্মে কোচিং এর কোনো অফার দিয়েছিল কিনা? আপনি মানে ওই যে মানে টি টক না আর কি, মানে চা খেতে খেতে বসতেন যে আমাদের সাথে কাজ করতে হবে, এরকম ছাড়া মানে আর কোনোভাবে কি একটা অফিসিয়ালি কোনো লেটার বা কোনো কিছু গিয়েছিল আপনার কাছে কখনো? এই প্রশ্নটা আমি অনেক পাই, আতিফ। এবং আমি আবারও বলছি, আম, এক হচ্ছে আমি কখনো কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখিনি, ফলো করিনি। একটা হচ্ছে যে আম, আমার এক আমার এক ক্রিকেট বোর্ডের বড় কর্মকর্তার সাথে ডাবলিনে বসেছিলাম হোটেল লবিতে। তিনি আমাকে বলছেন যে আপনার নামে সাংবাদিকরা কেন কোচিং এর কথা বলে, আপনি তো চায়নার মেয়েদের কোচ। তার ধারণাই নেই আমি আসলে কি কাজটা করি। তো আমার প্রেসই লিখতো আমাকে যে আমাকে জাতীয় দলে কোচ করা হোক। তার আগে আমি আবাহনীতে কোচিং করেছি, তার 2বার চ্যাম্পিয়ন হয়েছিলাম, এবং কোচদের পড়ানো শুরু করলাম বা বিভিন্ন কোচদের সাথে কাজ শুরু করলাম। যখন এই ধরনের ফিডব্যাক পেতাম, মানে এমন হয়েছে যে যখন আমার আইসিসি চাকরি হলো, তখন আমি বললাম যে আজকে তো আমার পার্মানেন্ট চাকরি হলো। বললো হ্যাঁ, চাকরি অনেকের হয়, অনেকের চলেও যায়। সো অ্যাপ্রোচটা এমন ছিল বা অ্যাটিটিউডটা এমন ছিল যে তুমি যেখানে আছো ওখানে থাকো, আসার দরকার নেই। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার অ্যাকচুয়াল রোলটা কি, আমি আমি কি কোচ হয়ে আসবো, না আমি অন্য কিছু করতে পারবো। তো এই ধরনের কোনো অফিসিয়াল আনঅফিসিয়াল কোনো কথাই কখনোই হয়নি। বরঞ্চ আমাকে বলা হতো যে তুমি তো চায়না মেয়েদের কোচ, তুমি কি, হাউ ডু ইউ এক্সপেক্ট দ্যাট ইউ উড কোচ বাংলাদেশ। তো এটা একটা সম্পর্কটা মানে এস্টাবলিশ করেনি কখনো ওই জায়গাটা যাওয়ার মতো। এটা কি মনে হয় যে তাদের অজ্ঞতাটা, মানে মানে বিকজ তারা অজ্ঞ ছিল, দে ডোন্ট নো যে তারা আসলে ক্রিকেটটা কোথা থেকে আসছে, মানে এটা একটা বড় ব্যাপার হতে পারে যে বিকজ দে আর নট অ্যাওয়্যার যে ক্রিকেট আসলে। কাউকে ধরেন ছোট করে দেখছি না, মানে তারপরে বলছে তাদের ধারণা থাকা উচিত যে কার কি রোলটা আছে। মানে যার যেটা রোল আছে, কি করছে, কতটুকু করছে, সেটা তাদের জানা উচিত। আসলে ক্রিকেট খেলাটা তো ধরেন একটা বিশাল, আমরা তো ক্রিকেট খেলা তো শুধুমাত্র বোলিং ব্যাটিং না, ক্রিকেটটা কিন্তু অনেক বড় একটা স্পোর্টস। এবং এটার এখানে এখানে মানসিক ব্যাপার আছে, এখানে ফিজিক্যাল ব্যাপার আছে, এখানে এখানে আমার মনে হয় একটা একটা হলিস্টিক আইডিয়া থাকা উচিত এই খেলাটা সম্বন্ধে, যারা ওখানে কাজ করছে। কেননা আপনি যদি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন, প্রোডাক্টটার তো ডিটেল আপনার জানা উচিত। ম্যাক্সিমাম বা বেশ কিছু লোক যারা ওইখানে খুব ভালো জায়গায় কাজ করছে, তাদের প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া নেই। বলবে ফারুক ভাই, প্রথম প্রেস কনফারেন্সের প্রশ্ন আমারই ছিল, মানে যে হাতুরু সিং এর রোলটা উনি কি দেখছেন। আই ওয়াজ দ্য ওয়ান হু আস্কড হিম যে বিকজ মানে হাতুরু সিং এর ডেজ আর নাম্বার। মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি অফিসিয়ালি আপনাকে কোনো ধরনের কোচিং এর কোনো রোলে, মানে অফিসিয়ালি যদি কোনো অফার করে, আর ইউ ইন আ প্লেস রাইট নাও যে আপনি ওই অফারটা গ্রহণ করতে পারবেন? তার আগে বলে নেই, ফারুক ভাই এবং হাতুর সিং এ দেখেন, হাতুর সিং এ অ্যান্ড ফারুক ভাইয়ের সম্পর্কটা বা তাদের প্রফেশনাল রিলেশনশিপটা ক্লোজেস্ট। বিকজ যখন ফারুক ভাই চিফ সিলেক্টর ছিলেন এবং সে তখন হেড কোচ,
হ্যাঁ, তাদের হ্যাঁ, মধ্যে তারা দুজন দুজনকে খুব ভালোভাবে জানে। আপনি হ্যাঁ, হ্যাঁ, আমি বা যারা তৃতীয় ব্যক্তি আছে তাদের থেকে অনেক ভালোভাবে জানে। সো হোয়াট এভার হি কমেন্টস বা সে যেটা বলবে আমার কাছে মনে হয় যে সে ভিতরের ব্যাপারটা জানে। আর আমার কোচিং এর ব্যাপারটা আমি এই মুহূর্তে তো প্রায়, আসলে সত্যি কথা বলতে কি, আমার যখন 40 বছর বয়স ছিল তখন থেকেই আমার স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশের একজন হেড কোচ হব। এবং সেই লক্ষ্যেই কিন্তু আমি কোচিং শুরু করেছিলাম। আমি অস্ট্রেলিয়াতে যখন চলে গেলাম বাংলাদেশ থেকে, তখন ওখানে গিয়ে লেভেল 1, লেভেল 2, পরবর্তী লেভেল 3 কোচিং করলাম। আমি ওখানে ইউনিভার্সিটি নিউ সাউথ ওয়েলস এর হেড কোচ ছিলাম ওয়ানডেতে। সবকিছু ছেড়ে দিয়ে আমি বাংলাদেশে এসেছিলাম, কিন্তু বাংলাদেশে আসার পরে আমার বউর ভালো চাকরি ছিল সেখানে, সব ছেড়ে দিয়ে এসেছিলাম। এসে 16টা মাস বেকার ছিলাম। পরে আই এম রিয়েলি গ্রেটফুল টু সুমন পাইলট। ওরা আমাকে প্রথম চাকরি কোচিং এর ব্যবস্থা করে দিল একমি ল্যাবরেটরিজে। পরবর্তীতে জালাল ভাই এবং লোটাস কামাল আমাকে আবাহনীতে সুযোগ করে দিল। সো কোচিংটা কিন্তু তখন আমি শিখছিলাম এবং আমি পারফর্ম করা শুরু করছিলাম, কিন্তু কিন্তু আমার এখন বয়স 56 বছর বয়স, এবং এই 56 এই 14টা এই 16টা বছর কিন্তু আমি ওয়েট করেছি যে আমি হয়তো একদিন কোচ হতে পারবো বা কোচ হয়ে আমি কিছু তাদেরকে আমি সার্ভিস দিতে পারবো দেশকে। তবে সত্যি কথা বলতে যেটা, আমি এখন আর মাঠে কোচিং করাই না, আমি ম্যানেজমেন্ট রোলে কাজ করি। আমি মোর কোচ এডুকেশন নিয়ে কাজ করি। আপনারা জানেন যে আইসিসিতে মাত্র কয়েকজন মাস্টার এডুকেটর আছে, তার মধ্যে আমি একজন মাস্টার এডুকেটর। যারা কোচ তৈরি করে তাদেরকে তৈরি করি আমরা। সো আমি মাঠের কোচিং যেহেতু আমি করি না, সো সেহেতু আমি কোনো কমিটমেন্টে যাবো না এই মুহূর্তে। তবে আমি কোচদের সাহায্য করার মতন বা ডেভেলপমেন্টের কাজ করার জন্য বা ডেভেলপমেন্টের যে কাজগুলো হয় সেগুলো মোটামুটি বুঝি বা সেগুলো নিয়ে কাজ করি এখন। হ্যাঁ, মানে ইন দ্যাট সেন্স মানে আপনাকে মানে ইউ ক্যান কাম অন অ্যান্ড অফ, মানে যদি আপনার সময় হয় ইয়ে হয় ইউ ক্যান অলওয়েজ কাম অ্যান্ড মানে প্রোভাইড ইউর এক্সপিরিয়েন্স যদি অফকোর্স, সেই ধরনের। এবং সেটা আমি কালকে নোমান ভাইয়ের সাথে কথা বলছি। এটা অবশ্যই যেহেতু আমি আইসিসি চাকরি করি, আমি অবৈতনিক বা আমি অনারারি রোল হিসেবে যে কোনো কিছু করতে পারি। এশিয়া তো আমাদের এশিয়া, বাংলাদেশ তো এশিয়ার মধ্যেই, এবং সেই এশিয়ার মধ্যে কেন সার্ভিস দেবো না? আর বাংলাদেশ হলে তো সেটা হৃদয় থেকে হবে। হ্যাঁ, ইন দ্যাট কেস পুরো এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে মানে যেহেতু বিভিন্ন মিডিয়াতে এখন আসছে যে যদি হাতুড়া চলে যায় বুলবুল উইল বি দ্য ওয়ান হু উইল রিপ্লেস হিম, মানে এই মুহূর্তে আপনাকে মানে মাঠে গিয়ে কোচিং করা যাবে না, ইটস বেটার যে ইউ লুক আফটার দ্য কোচেস। হ্যাঁ, হ্যাঁ, ওটা আমি মানে আমি তো ফলস কথা বলে লাভ নেই। মানে আমি তো আর ইনফ্যাক্ট মাঠে কোচিং করাই না অনেক দিন। আমি এখন মোর কোচদের ডেভেলপমেন্ট দেখি। আমি কোচ ডিটেল এখন কোচ আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে যে অনেক পেছনে। যেমন আমরা এখন সাইকোলজি নিয়ে কাজ করি, বায়োমেকানিক্স নিয়ে কাজ করি, আমরা আমরা হিউম্যান বডি অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করি। সো এটা মোর স্পেসিফিক এন্ড একটা বড় জায়গা নিয়ে কাজ করি। সো এখানে শুধুমাত্র একটা 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 টিমের কোচিং এর যে আমি কাজ করি না, সুতরাং করছি না। তাই বলে যে করতে পারবোই না এমন কিছু না, বাট আমার থেকে যারা বেটার এখন কোচিং করছে মাঠে তাদেরকে সুযোগ দেওয়া উচিত। বলবে আপনার কি মনে হয় মানে ডু ইউ থিঙ্ক যে আমাদের মানে এই বোর্ডের গত বোর্ডের একটা খুব বড় ইয়ে ছিল যে দে ওয়্যার ভেরি ইয়ে অ্যাবাউট লোকাল কোচেস, আমার খুবই কাছে মানে একটা বৈষম্যমূলক আচরণ ছিল তাদের লোকাল কোচের ব্যাপারে। বৈষম্যমূলক আসলে অনেক বেশি আন্দোলনটা হচ্ছে বলে এটা শব্দ চলে আসছে, মানে যে লোকাল কোচটা কখনো পারবে না, লোকাল কোচদের দিয়ে হবে না, লোকাল কোচ না না আমাদের একটা বাইরের নাম লাগবে, বাইরের একটা ইয়ে লাগবে, বাইরের নাম হ্যাঁ, অলওয়েজ লাগবে। এই প্র্যাকটিসটা কেন করতো আতিফ ভাই আমি জানি না। একবার আমি যখন ওই কোচিং করার চেষ্টা করতাম বা চিন্তা করতাম তখন একবার বলেছিলাম, মানে যে আমাকে মাঝে 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 আমাদের যারা এই সিদ্ধান্ত গুলো নেয় তাদেরকে মানসিক রোগী মনে হয়, যে বিদেশি 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 এই ধরনের একটা মানসিক রোগীর মতো কথা কাজ করতো। একবার আমাদের আন্ডার 19 টিম কোথায় জানি খুব ভালো করছিল, দে প্লেড রিয়েলি রিয়েলি ওয়েল। তো সেখানকার ফিডব্যাকে বলা হলো না এখানে একটা বিদেশি কোচ লাগবে, আমাদের স্টুয়ার্ট লকে নিয়ে আসলো। সো আমাদের একটা আমাদের দেশীয় কোচ তৈরি করার জন্য এখানে কিন্তু শুধু কোচ না, এখানে সাপোর্ট স্টাফ থাকে, অ্যাসিস্ট্যান্ট কোচ থাকে, ফিল্ডিং কোচ থাকে, ব্যাটিং বোলিং কোচ থাকে। তো কোনো জায়গায় কিন্তু আমরা ওইভাবে দেশি কোচদের ওইভাবে সুযোগ দেইনি। কিন্তু আমি তো বলবো যে এর আগের বোর্ডে আপনি যতই খালেদ মাহমুদকে যাই বলেন, সেই কিন্তু একমাত্র পুশ করেছে। ধরেন আপনি ডিকেন্সকে বলেন, আপনি সোহেলকে বলেন, আপনি বেশ কিছু সাপোর্ট স্টাফ যারা ছিল লোকালদের সে পুশ করেছে। তো লোকালদের যদি আপনি সুযোগ না দেন, লোকালদের যদি আপনি এবং এখন বাংলাদেশের যারা লোকাল কোচ আছে দে রিয়েলি রিয়েলি গুড কোচেস, এবং এই এনভায়রনমেন্টে অল্প টাকা আমরা তো তাদেরকে টাকা পয়সাও দিই না ওইভাবে।
আমার মনে হয় এখন আমাদের ওই একেবারে আমাদের ফুল সাপোর্ট স্টাফ বাংলাদেশি হওয়া উচিত। তবে এটা ঠিক, সাপোর্ট স্টাফ বা কোচ যারা আছে তাদেরকে রেডি করার জন্য একটা সময় নেওয়ার দরকার আছে। তাদেরকে রেডি করার জন্য একটা একটা আমাদের ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ একটা উইং থাকা উচিত, যেখানে আমরা কোচদের ডেভেলপ করতে পারবো রেগুলার বেসিসে। আর ক্রিকেট খেলা তো আগামী বছর শেষ হয়ে যাবে না, ক্রিকেট তো আমাদের চলতেই থাকবে। সো আমরা যদি ওই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট উইং বা আমাদের কোচেস ডেভেলপমেন্টের বা কোচের একটা প্ল্যাটফর্ম তৈরি করি, তাহলে কিন্তু আমাদের দেশীয় কোচটাই রেগুলার সার্ভিস দিতে পারবে, যেটা আমাদের জন্য সকলের জন্য ভালো হবে। আর আরেকটা জায়গায় আমাদের একটু বেশি মনোযোগ দেওয়া উচিত, সেটা হচ্ছে একেবারে লো হ্যাঙ্গিং ফ্রুট, সেটা হচ্ছে মেয়েদের ক্রিকেট। মেয়েদের ক্রিকেট কিন্তু মেয়েরা আন্ডার 19 ক্রিকেট খেলছে, মেয়েরা ওয়ার্ল্ড কাপ খেলছে। সো মেয়েদের কিন্তু আমাদের এই জায়গাটায় কিন্তু আরেকটু বেশি মনোযোগ দেওয়া উচিত, কারণ তারা কিন্তু হয়তো বিশ্বকাপ জিতেও যেতে পারে ইন 10 years টাইম। ছেলেদের অবশ্যই ছেলেদেরও সুযোগ আছে, তবে মেয়েদের ক্রিকেটটা আমার কাছে মনে হয় যে আরেকটু বেশি ঢেলে সাজানো উচিত বাংলাদেশে। হ্যাঁ, পুরো মেয়েদের ক্রিকেটটা কিন্তু আপনি মানে বলছেন যে একটা জায়গায় যেতে পারে মেয়েদের ক্রিকেটটা। পুরো আমি যদি আপনাকে একটা মূল্যায়ন করতে বলি, হোয়াট আর দ্য বিগেস্ট ড্রব্যাক অফ দ্য লাস্ট টেনিওর অফ নাজমুল হাসান পাপন? কোন জায়গাটায় তিনি মানে তার টেনিওরে, যেহেতু আপনি দূর থেকে দেখেছেন, যে জায়গাটা আরো বেশি উন্নতি করার সুযোগ ছিল বাংলাদেশে? এবং আরেকটু সাথে সম্পর্ক প্রশ্ন করে দিই, মানে আপনার কি মনে হয় যে নিজেদের মানে কর্তৃত্ব বজায় রাখার জন্য ক্লাব ক্রিকেটটাকে একটা মানে অনেক বেশি ধ্বংসাত্মক হয়ে গেছিল, মানে তাদের নিজেদের কাউন্সিলর ছিল, পাপন সাহেবের এগুলো এগুলো নিয়ে আরো বেশি ছিল? আমার তো মনে হয় এইগুলো শুধু অনুসন্ধান না, বিচার করা উচিত যে ক্লাব ক্রিকেট যেভাবে আমরা ধ্বংস করেছি। আমরা এমনও বলতে শুনেছি যে ডোমেস্টিক ক্রিকেট দিয়ে কি হবে, জাতীয় দল খেললেই হবে। সো ডোমেস্টিক ক্রিকেটের নামমাত্র অংশগ্রহণ করা হতো। আর ক্লাব ক্রিকেট যেটা ওই যে কোয়ালিফাইং রাউন্ডে, যেখানে আমার মনে আছে যে আমরা একবার একটা কোচিং করিনি, বাট সংগঠন তৈরি করে আমরা ইস্কাটন সবুজ সংঘকে কিন্তু, ইস্কাটন হচ্ছে প্রথম দল যারা কোয়ালিফাইং রাউন্ডে থেকে পরবর্তী প্রিমিয়ার ক্রিকেটে খেলেছিল। তো বাংলাদেশের আনাচে কানাচে বা ঢাকা শহরের আনাচে কানাচে প্রচুর একাডেমি থাকে, যাদের কিন্তু শুরু করতে হয় শুরু করতো তারা এই কোয়ালিফাইং ক্রিকেট দিয়ে। তারা পদ্ধতিগত কারণে হোক বা বদমাইশি করে হোক, যখন ওই যে কোয়ালিফাইং ক্রিকেটটা বন্ধ করে দিল, তখন কিন্তু ট্যালেন্ট যে ন্যাচারাল ট্যালেন্ট আসা বন্ধ হয়ে গেল। পরবর্তীতে যে সমস্যাটা হলো সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে কাউন্সিল বাণিজ্য করলো, এবং 4টা বছর এই কাউন্সিল বাণিজ্য করতে গিয়ে কিন্তু আমাদের ক্রিকেটের যে 12টা বাজিয়ে দিয়েছিল, যে শুধুমাত্র কাউন্সিলর বানানোর জন্য। আমার কাছে এই জিনিসটা খুব খারাপ লাগতো। সেখানে যখনই আপনি খেলার আগে জেনে যেতেন যে কোন টিমটা জিতবে, কোন টিমটা হারবে, আম্পায়ার ওয়ার ফিক্সড। তো এই ধরনের একটা এনভায়রনমেন্টে তো আপনি কোনো কম্পিটিটিভনেস তৈরি করতে পারবেন না। একটা লোকে শুনেছি 4টা 5টা 6টা করে ক্লাব থাকতো, এবং এমনও জানা গেছে যে আমাকে একজন খেলোয়াড় কমপ্লেন করলো যে আমরা প্রায় 100 ক্রিকেটার আছি বা 100-র বেশি ক্রিকেটার আছি যারা আমার কোনো পয়সা পাই না, কোনো সাপোর্ট পাই না। তাদেরকে মানে জাস্ট খেলতে দিচ্ছি, এটাই একটা বড় ব্যাপার হয়ে যেত। সেখানে কোনো পারফরমেন্স বেসড কোনো কিছু ছিল না। সো ওই একটা জিনিসের মাধ্যমে কিন্তু আমাদের ডোমেস্টিক ক্রিকেটটা ধ্বংস হলো। পরবর্তীতে সব থেকে বড় ব্যর্থতা আমার কাছে মনে হয় যে ক্রিকেট ব্যর্থতা এই জন্য বলবো যে আমরা যখন ক্রিকেট খেলতাম বা আগে যেখানে দেখতাম ক্রিকেটে যে ঢাকা ক্রিকেট লিগ শেষ হওয়ার সাথে সাথে সবাই স্টার সামার ক্রিকেট খেলতে চলে যেত। আমাদের প্রত্যেকটা জেলায় একটা করে ক্রিকেট লিগ খেলা হতো, এবং সেই লিগের মাধ্যমে নতুন নতুন খেলার আসতে পারতো। তো সেখানে যে বড় ভুলটা করেছি সেটা তো বন্ধ করেছি বা হতে সাহায্য করেনি। তারপরে যে ওখানে যে ওই স্ট্যান্ডার্ড গুলোকে যে বেটার করার জন্য তাদেরকে বেটার ফ্যাসিলিটি ডেভেলপ করে দেওয়া, তাদেরকে আমরা খুব খুশি হই যে আমাদের বোর্ডে অনেক কয়েকশো কোটি টাকা আছে। আমরা বিকজ অন্যান্য বোর্ডের লোকরা হাসে, তোমাদের এত টাকা আছে বিকজ তুমি খরচ করো না, বিকজ আমরা টাকা কখনো নিচে ফ্লো করাই নাই। তো আমাদের যে একেবারে উপজেলা ক্রিকেট থেকে শুরু করে আমাদের জেলা ক্রিকেট থেকে শুরু করে যে একটা 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 ফেসিলিটিস থাকবে, সেখানে তারা ক্রিকেট খেলবে, একটা ইনফরমেশন সিস্টেম থাকবে, সেই সিস্টেমের মাধ্যমে সবাই জানবে কোথায় কি খেলা হচ্ছে, কিছুই ছিল না। ইনফ্যাক্ট ক্রিকেটটা বন্ধ ছিল, শুধুমাত্র আমরা জাতীয় দলটা নিয়ে ব্যস্ত ছিলাম, যার জন্য আজকে কিন্তু এই যে প্লেয়ার ভ্যাকেন্ট, এই যে ভ্যাকিউম দেখেন, বা একটা স্বচ্ছতা নেই। একটা বাচ্চা ছেলে যে ক্রিকেট খেলবে সে জানে না যে সে ভালো খেললেই ভালো খেলতে পারবে। সো সব থেকে বড় যে ক্ষতিটা হয়ে গেছিল সেটা হচ্ছে আত্মবিশ্বাস, ক্রিকেটের প্রতি যে বিশ্বাস। বা আমি বলবো যে এখানে একটা ছেলে যখন খেলতে আসবে তার যে একটা স্বচ্ছ চিন্তা, সেই জিনিসটা আমরা নষ্ট করে ফেলেছিলাম। এর এফেক্টটা হয়তো এখন দেখতে পাচ্ছি না, বাট একসময় আমরা এটা ফিল করতে পারবো। আরো একটা প্রশ্ন সেটা থেকে বলবো, আপনি যে একটু মাইনরিটি লক্ষ্য করেন, আপনি দেখবেন যে বাংলাদেশের হেড কোচ হচ্ছেন কি একজন শ্রীলঙ্কার, চান্দিকা আদর সিং। মহিলা দলের হেড কোচ হচ্ছে একজন শ্রীলঙ্কান, হাসান তিলক রত্নে।
আন্ডার হেড কোচ একজন শ্রীলঙ্কান নাভিদ নেওয়াজ, এবং তারপরে চিফ কিউরেটর একজন শ্রীলঙ্কান গামিনী। মানে আমি জাস্ট আই জাস্ট ওয়ান্ট টু নো যে মানে বাংলাদেশের মানে শ্রীলঙ্কার সাথে মানে শ্রীলঙ্কার একটা নেক্সাস মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটটাকে বেশ ভালোভাবে গ্রাফ করছে। মানে ডু ইউ ফিল দ্যাট ওয়ে? এটা আমরা অনেকদিন এক দেখছি দেখছি অনেক। না, এটাও ঠিক যে আমি এদের মধ্যে আমি অবশ্যই নাভেদ নেওয়াজ, যিনি আমাদের আন্ডার 19 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদেরকে অনেক ভালো কাজ করেছিল। অফকোর্স হয়তো তবে এটা ঠিক যে যেই ব্যক্তিটার কথা আপনি বলছেন, যে ব্যক্তিটা আমরা তাকে শ্রীলঙ্কান এজেন্টও বলে থাকি, আমার কাছে মনে হয় যে এর থেকে বের হয়ে আসা উচিত আমাদের। আমাদের আরো অনেক, যদি বিদেশ থেকে কোচ আনতেই হয়, এবং যে সব কোচ আসে এর থেকে বেটার কোচ আমাদের বাংলাদেশে আছে। এখন বাংলাদেশের কোচদের আমার কাছে মনে হয় যে এত শ্রীলঙ্কান নির্ভর কেন, বিশেষ করে গামিনীর ব্যাপারে তো এমনও খারাপ, আমার আমার ব্যক্তিগতভাবে আমার খারাপ লাগতো যে উইকেট খারাপ, এবং ওই খারাপ উইকেট বলেছে তামিম, তাই জন্য তামিমকে 5 লাখ টাকা আপনি জরিমানা করেছেন। সো এটা তো ঠিক না। তো তো এত ব্যাকিং দিয়ে এত শ্রীলঙ্কান, আমি আমি নট রেসিস্ট, বাট না, কেন একটা দেশের প্রতি এতটা কেন হবে? তো আমার মনে হয় এটা এটা অত্যন্ত একটা অবিচার আমি বলবো, যে এটা ঠিক না। যেখানে আমাদের নিজেদের লোক ব্যবহার করতে পারতাম, বা আরো বেটার ওই ওই পজিশনের জন্য বেটার কোচ কোথাও থেকে, বা বেটার যে যা বলছি না, না, কিরোটা আমি জাস্ট একটু একটু অ্যাড করি। ধরেন একটা লোক চলে গেলেন বাংলাদেশ থেকে, হেমিংস, এডি হেমিংস, আপনি তাকে চিনেন, আই নো হিম ভেরি ওয়েল। কিউরেটর। হ্যাঁ, এবং খুব ভালো, মানে আমি তো তার সাথে কথা, মানে হি ইজ আ ভেরি এডুকেটেড ম্যান। হি জাস্ট অফকোর্স। কুড নট মানে কোপ উইথ দিস প্রেশার অফ দ্য মানে গ্রাউন্ডস কমিটিস, মানে এই যে মানে আপনার কি মনে হয় যে এই জায়গাটা একদম ফারুকের একদম গ্রাস রুটে গিয়ে এই কাজটা করা উচিত, যে যেন পুরো জিনিসটাই উপরে ফেলা উচিত, যেন যেভাবে হোক মানে ঘাসটা নতুন দেওয়া উচিত, একদম নতুন। আমি জাস্ট ওভারঅল ক্রিকেটের কথা বলছি আর কি। হ্যাঁ, আমার মনে হয় নতুন করে চিন্তা করা উচিত। আপনি ওই যা যা করেছে এই 12টা বছর, আপনি যদি এখান থেকে শুরু করতে যান তাহলে আপনি খেয়ে হারিয়ে ফেলবেন আমাদেরকে। আমরা এখন আমাদের যে ডেভেলপমেন্ট আছে সেটা এখন আমাদের নেগেটিভ ডেভেলপমেন্ট। আমাদেরকে নর্মাল হতে হবে আগে, নর্মাল হওয়ার পরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো নর্মাল হওয়ার জন্য কিন্তু আমাদের এই বেসিক জিনিসগুলোতে ফিরে আসতে হবে। আমি একটা উদাহরণ দিই, অনেকে হয়তো জানে না। এই এশিয়াতে আমি আশাবুল ভাইকে কৃতিত্বটা দেব। উনি যখন এসএসসির সিইও ছিলেন, উনি করতেন কি, বাংলাদেশিদের বিদেশে কাজ দিতেন। ধরেন আমি যখন এসএসসিতে গেলাম, আমাকে তো প্রথম অফারটা করেছিল আশাবুল ভাই। বাপ্পি এখন মায়ানমারে কোচ হয়ে গেছে, মঞ্জুকে নিয়ে গেছে, ফাহিমবাকে নিয়ে গেছে এর আগে। তবে আজকে সিঙ্গাপুর, চায়না, হংকং, সাউথ কোরিয়াতে ছিল, নেপাল, এবং অফকোর্স পুরো মালয়েশিয়ার অনেকগুলো গ্রাউন্ড, প্রত্যেকটা গ্রাউন্ডে যান চিফ কিউরেটর বাংলাদেশি, এবং দে আর ডুইং এ ওয়ান্ডারফুল জব। তাদের তাদের কাজের কোয়ালিটি অন্য লেভেলে। এবং জসিম বলে একটা ছেলে আছে হংকং হ্যাঁ, এ, হ্যাঁ, নেপাল, তাকে তাকে সাউথ আফ্রিকায় কিংসমেড ডারবানে নিয়ে যেতে চেয়েছে। তা সে কিভাবে 8-9 মাস পিচের মধ্যে সবুজ ঘাস রাখে, বিভিন্ন দেশ থেকে মানুষ কিউরেটারে দেখতে আসে, কিভাবে সম্ভব এটা? সো ট্যালেন্টেড কিউরেটার কিন্তু আমাদের দেশে কম নেই। আমাদের চিটাগাং এর যে বাবু ভাই কাজ করছে, এর আগে বদিউল আলম খোকন ছিল, তারপরে আরো যারা কিউরেটার ছিল, দে আর ব্রিলিয়ান্ট। বাট আমরা তাদেরকে আমরা শুধু মানে আরো সুযোগ দেওয়া উচিত, এবং আরো সুযোগ দেওয়া উচিত এই জন্য যে আমাদের একটা ছেলে মামুন বলে একটা ছেলে নেপালে কাজ করে, দে আর মানে তারা অভিভূত তার কাজ দেখে। তার মানে কি, আমাদের এখানে আপনি আপনি বনসাই করে রেখেছেন। আপনি একটা গাছ যত বড় হওয়া উচিত তাকে আপনি ফ্রি এয়ার দেননি, আপনি তাকে চেপে একটা একটা ফিক্স সিলিং দিয়ে দিয়েছেন, যার জন্য আর কোনো কিউরেটার উঠতে পারেনি। সো এই কিউরেটারটা আমার কাছে মনে হয় অবশ্যই চেঞ্জ করা উচিত যত তাড়াতাড়ি সম্ভব, এবং প্লাস আমাদের দেশীয়দের সব জায়গায় আরো বেশি সুযোগ দেওয়া উচিত। আপনাকে মনে হয় মানে আপনাদের কোচিং, সবাই কোচিং দেখছেন, মানে বিভিন্ন লোকের বিভিন্ন কোচিং, মানে নিশ্চয়ই খেলাধুলা দেখা হয়, মানে ডু ইউ থিঙ্ক যে মানে সালাউদ্দিন, আমি যদি একটু প্রেসাইসলি নাম বলি, সালাউদ্দিন দে আর অ্যাট আ স্টেজ টু টেক দ্য রেসপন্সিবল ন্যাশনাল টিম? সালাউদ্দিনের কোচিংটা কেমন আমি বলি। আম, ছেলেটা, আমি আপনাকে বলে, হ্যাঁ, হ্যাঁ, বল। আই নো হিম ভেরি ওয়েল। সে একবার একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন তাকে, মালয়েশিয়াতে ছিল, যে সালাউদ্দিন, সিঙ্গাপুরে 4টা ম্যাচ আছে, 4টা ম্যাচ জিতলে তারা টিকে যাবে অমুক জায়গায়। একটা লিগের মধ্যে ছিল, আইসিসির একটা লিগ। এবং হি কেম হেয়ার, তার কাজ করার যে স্টাইল, তার কার্য করার যে স্পৃহা, এবং ইন্টেলিজেন্সি, এবং একটা অ্যাসোসিয়েট ওয়ার্ল্ডে সে যেভাবে কাজ করেছিল, প্লাস সে যেভাবে বাংলাদেশে কাজ করে, এবং তার কোচিং আমি দেখি, এবং তার কাছে সব থেকে বড় যে জিনিসটা আমার কাছে মনে হয় যে হি আন্ডারস্ট্যান্ডস প্লেয়ার সাইকোলজি। তো এই ধরনের একটা লোক যে বাংলায় কথা বলে, প্লেয়ার সাইকোলজি বোঝে,
আমরা তাকে তাকে সুযোগ দেইনি, কিন্তু এখনো সুযোগ দেইনি ওইভাবে, এখন হ্যাঁ হ্যাঁ এখনো দেয়নি। বিপিএল এ আমি দেখেছি হি ইজ ভেরি ভেরি কনসিস্টেন্ট অ্যান্ড সাকসেসফুল কোচ। আপনি সোহেল, আমাদের একটা কোচ আছে হ্যাঁ সোহেল সোহেল, ইসলাম। সাচ এ ওয়ান্ডারফুল কোচ। ও মালয়েশিয়া, ওকে নিয়ে গেছিলাম সৌদি আরবে গত বছর লেভেল 2 টিউটর কোর্সে। ওয়েন হি টক্স অ্যাবাউট স্পিন বোলিং, হি টক্স এট ডিফারেন্ট লেভেল, যেটা অন্য পাকিস্তানি কোচরা বা শ্রীলঙ্কান কোচরা তাকিয়েছিল ওর দিকে। তো আমাদের দেশে ভালো ভালো কোচ কিন্তু অনেক আছে। আর এদেরকে এদেরকে যে প্রত্যেক বছর নতুন নতুন যে কোচিং এর যে থিওরিগুলো আসছে, কৌশলগুলো আসছে, স্পোর্টস সায়েন্স, এখন হয় কি, একটা একটা কথা আছে যে ইউ টেক ইয়াং ক্রিকেটার্স, মেক দেম অ্যাথলিটস, সেন্ড দেম অ্যাজ ক্রিকেটার এগেইন। সো এই টি-20 ক্রিকেটটা হয় কি, এখানে দরকার হয় হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটে বেটার এবং ফিল্ডিং এ বেটার করা। এই দুটো কাজ যদি আমরা এক্সট্রা করতে পারি, তাহলে কিন্তু আমরা আমরা টি-20 ক্রিকেট শুধু না, সব ক্রিকেটে ভালো করতে পারবো। কামিং ব্যাক টু সালাউদ্দিন অ্যান্ড অল, আমাদের এই কোচ and সোহেল সাউদি সোহেল দে আর হাইলি ট্যালেন্টেড কোচেস। একটু সুযোগ বাট দাও। দেয়ার ইজ আ স্টেজ যে তারা নিতে পারবে রেসপন্সিবিলিটি। আপনি যদি সুযোগ না দেন তাহলে কিভাবে জানবো যে তারা পারবে কিনা? আর বলবে আর আমার কাছে মনে হয় ভেরি হাই টাইম, ভেরি ভেরি হাই টাইম আমার কাছে সুযোগ দেওয়ার। বলবে আরেকটা লাস্ট, আই এম এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, লাস্ট এর দিকে আপনি এতদিন ধরে এডুকেশন করে, হোয়াট ইজ দ্য রোল অফ আ কোচ ইন দ্য ন্যাশনাল টিম? মানে ক্যান ইউ এক্সপ্লেন? কারণ এই রোলটা আসলে কি, মানে আমি যতদূর বুঝি, মানে আমার আগে আমারটা বলি, আমি যতদূর বুঝি যে ইন দিস ডেজ, মানে এখনকার দিনে ইটস মোর লাইক আ ম্যানেজার who is managing people, who is just giving in the space and the motivation to just, because আপনাকে তো আর সব স্কিল সেটের জন্য বিভিন্ন স্পেশালাইজ কোচ থাকেন, ব্যাটিং কোচ থাকে, বোলিং কোচ থাকে, স্পিন বোলিং কোচ। সো হেড কোচের রোলটা আসলে কি, যদি আপনি একটু ডিফাইন করতেন? আই থিঙ্ক ইউ আর ভেরি ক্লোজ হোয়াট ইউ হ্যাভ ডেসক্রাইব। তবে এখানে হয় কি, মনে করেন আপনি আপনার বোলার ব্যাটার যখন যায় খেলতে, সে কিছু অস্ত্র নিয়ে যায়। ধরেন আপনি নিয়ে একটা পিস্তল নিয়ে গেল, একটা ছুরি নিয়ে গেল, একটা রকেট লঞ্চার নিয়ে গেল, সব বিভিন্ন অস্ত্র কিন্তু একটা বোলারে থাকে বা ব্যাটারে থাকে। তো যখন আপনার প্রতিপক্ষের মশা আসবে, তখন তো আপনার রকেট লঞ্চার ব্যবহার করার দরকার নেই, আপনার হাতই যথেষ্ট। তো আপনার যে অস্ত্রগুলো আছে, আপনার যে আপনার যে শক্তিগুলো আছে, সেই শক্তিটা আপনি কিভাবে ম্যানেজ করছেন, সেটাই হচ্ছে কোচিং এর হেড কোচের সব থেকে বড় দায়িত্ব। সেখানে আপনি যদি মনে করেন যে আপনার সাপোর্ট স্টাফরা কোথায় ওই জায়গাটায় কাজ করলে আপনার প্লেয়াররা ভালো করতে পারবে, সেটা হচ্ছে হেড কোচের প্রধান কাজ। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, হি ইজ এ ম্যানেজার, ম্যানেজিং দ্য স্কিলস, ম্যানেজিং দেয়ার সাইকোলজি, ম্যানেজিং দেয়ার টেম্পারামেন্ট অ্যান্ড মোটিভেট দেম। দ্যাটস ইট। এখানে তো ব্যাট ধরতে হয় কিভাবে বা বল করতে হয় কিভাবে, এটা শেখানো হয় না। এখানে মোর গিভিং দ্য ফ্রি স্পেস, ফ্রিডম। they can perform. And at the same time, এলিট কোচ যারা, তারা কিন্তু সাধারণত মেইন কাজ হয় কিন্তু তারা কখনো কোচিং করে না, তারা বসে থাকে, প্লেয়ার তার কাছেই আসে এবং তার কাছে এসে সে তার গল্পের ছলে তার প্রশ্নগুলো বের করে আনে এবং গল্পের ছলে তাকে মোটিভেশন দিয়ে থাকে। ইটস নট, দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল দ্যাট না ইউ হ্যাভ টু ডু ইট। সো এলিট প্লেয়ার বা ন্যাশনাল টিমের প্লেয়ারদের যে কোচ হয়, তার অবশ্যই, এর আগেও আমি বলেছি যে তার হি ইজ দ্য ব্রিজ বিটুইন দ্য প্লেয়ার্স অ্যান্ড দ্য বোর্ড। সো তাকে তার রোলটা অনেক বড়, বাট মেইন কাজ হচ্ছে যে প্লেয়ারদের ফ্রি খেলতে দেওয়া এবং তার ট্যালেন্টের সর্বোচ্চটা যেন তারা দিতে পারে, সেরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করা। এবং যদি লোকাল কোচ আসে বাংলাদেশে, পসিবিলিটি, আপনার কি মনে হয় যে তাদেরকে একটা লং টার্ম সময় দেওয়া উচিত? বিকজ মানে অ্যাজ আ কোচ, যদি আপনি কোচিংটা খুব ভালো বুঝেন, কোচের কিন্তু ডিফারেন্ট কোচেস হ্যাভ ডিফারেন্ট ফিলসফি। একটা ন্যাশনাল ড্রেসিং রুমে ধর আজকে একটা লোকাল কোচ আসলো, তার একটা ফিলসফি নিয়ে সে ঢুকবে, ওই ফিলসফিটাকে এস্টাবলিশ করার জন্য তাকে কিছু সময় দেওয়া উচিত, যে আমরা এইভাবে ক্রিকেট খেলছি। সেই সুযোগটা কাকে দিচ্ছি সেটা একটা বড় ব্যাপার। মানে আমি সুযোগ দিচ্ছি এমন একজনকে, হয়তো সে কম্পিটেন্ট না, বাট যাকে সুযোগ দিচ্ছি সে কম্পিটেন্ট। একটা দুটো সিরিজ খারাপ হতেই পারে, বাট আমরা জানি সেই বিশ্বাসটা থাকতে হবে। এখানেই একটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বলেন, ক্রিকেটের বোর্ডের যে আপনার যে ডিরেক্টরস থাকে বা ক্রিকেট বোর্ডে যারা পরিচালনা করে, তাদের ক্রিকেট জ্ঞানটা যদি থাকে, তারা যদি বুঝতে পারে না না হি ইজ এ ট্যালেন্টেড কোচ আর হি ইজ এ ট্যালেন্টেড প্লেয়ার, লেট হিম গিভ লিটল মোর চান্স। আমরা দেখা গেছে কিছু কিছু প্লেয়ারকে আমরা গত কয়েক বছরে এত চান্স দিয়েছি, আমি মাঝে মাঝে বলতাম যে মুস্তাফিজের যদি এতবার সুযোগ দেওয়া হতো, মুস্তাফিজ একটা ভালো ব্যাটসম্যান হয়ে যেত। তো আমাদের সুযোগটা কাকে দিচ্ছি, তার কতটুকু করার ক্ষমতা আছে, সেটা কোচ হোক প্লেয়ার হোক, এটা কিন্তু আমাদের বোর্ডের। চাইনিজরা বলে কি জানেন, চাইনিজরা বলে যে when your table is playing well, your players will play better in the center.
টেবিলে যারা বসে তাদের কাজটা কতটুকু ভালো, কতটুকু বুদ্ধিদীপ্ততার সাথে করছে, সেটা একটা বড় ব্যাপার। লাস্ট কোয়েশ্চেন রোহিত, নোয়িং ফারুক আহমেদ, হাউ ডু সি হিম, মানে তাকে কি মনে হয় যে আশেপাশের লোকজন খুব বেশি প্রভাবিত করতে পারবে, নাকি যেহেতু তাকে আপনি খুব কাছ থেকে দেখেছেন, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তিনি কি বাইরে থেকে অনেক বেশি কথা নেবেন, নাকি আপনি হি নোজ যে হোয়াট হি ওয়ান্টস টু ডু? আমি হি হ্যাজ গট এ ভেরি ক্লিয়ার থিঙ্কিং, লজিক নিয়ে কাজ করে, অনেক ভালো লজিক আছে তার। হি ওয়াজ আপনারা অনেকে জানেন না, খুব পড়াশোনায় খুব ভালো ছিল। হ্যাঁ, খুবই ভালো, হ্যাঁ, জানি। হি ইজ আ ভেরি গুড লার্নার অলসো। সো একরোখা বলবো না, বাট হি বিলিভস হোয়াট হি ডাজ। সো আমার কাছে মনে হয় যে এটার দরকার আছে। তো ইটস এ ভেরি গুড কম্প্যাক্ট। তিনি ক্রিকেট খেলেছেন, তিনি ক্রিকেট ফলো করেছেন, তিনি ক্রিকেট বোঝেন, ইজ এ গুড হিউম্যান বিং। অবশ্যই ভালো হবে আশা করি, ইনশাল্লাহ। থ্যাংক ইউ বুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম।